ট্রেন 17 বছর ধরে পৃথিবীর চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কারণ সময়টা বড়ই অদ্ভুত। হ্যালো অ্যান্ড মানুষেরই বসবাসের উপযুক্ত নেই, তার কারণও মানুষ নিজে। পৃথিবীতে এখন আবার তুষার যুগ নেমে এসেছে, চারিদিকে সব বরফে ঢেকে গেছে। পৃথিবীর জনমানুষ কোথায় যেন হারিয়ে গেছে। উইলফোর্ড নামে একজন ধনী বিজ্ঞানী একটা বিশাল ট্রেন বানিয়েছিল। অত্যাধুনিক টেকনোলজির এই ট্রেনের ভেতরে তাপমাত্রা বাড়তো বা কমতো না, এবং এই জন্য প্রচণ্ড ঠান্ডায় কিংবা প্রচণ্ড গরমেও ট্রেনের ভেতরে মানুষ নিরাপদে থাকতে পারত। পৃথিবীর শেষ বেঁচে থাকা মানুষদেরকে নিয়ে ট্রেনটা অনন্তকালের জন্য যাত্রা শুরু করলো। কিন্তু কথায় আছে না, মানুষকে একটা ট্রেন দিয়ে দাও আর গোটা পৃথিবী দিয়ে দাও, মানুষের স্বভাব একই রকম থাকে। ট্রেনে ওঠার পর একের পর এক ঘটনা ঘটে চলেছে 17 বছর ধরে। কি হলো তারপর? এই ট্রেনের বিভিন্ন মানুষের এক একজনের আলাদা আলাদা রহস্য রয়েছে। এই ভিডিওটা দেখার পর বলতে বাধ্য হবে যে আজ একটা মুভি এক্সপ্রেস শুনলাম, যেটার কাহিনী মনের মধ্যে গেঁথে থাকবে। কল্পনার বাইরে একটা ইউনিক কাহিনী। এএসটি স্টোরি প্রেজেন্টস স্নোপিয়ার্সার। প্রথমেই মনের মধ্যে যে প্রশ্নটা আসে সেটা হলো, এমন কি হয়েছিল পৃথিবীতে যার জন্য তুষার যুগ চলে এসেছে? সারা পৃথিবী কেন বরফে ঢেকে গেল? চমকে দেওয়ার মতো কারণ ছিল। সে ব্যাপারে পরে আসছি, আগে মুভির কাহিনীর ভেতরে ঢোকা যাক। কারণ দূর থেকে দেখা যাচ্ছে একটা ট্রেন প্রচণ্ড গতিতে বরফের বুক চিরে ছুটে চলেছে। তো চলো এই ট্রেনের ভেতরে উঠে পড়া যাক এবং ট্রেনের ভেতরের দুনিয়ায় উকি মারা যাক। এখন সালটা 2031 সাল। এই ট্রেনটা অনেকটি লম্বা ছিল। ট্রেনের শেষের দিকটাতে মুভির ভাষায় সমাজের নিচু শ্রেণীর মানুষেরা ছিল। মাঝখানের দিকে ছিল পৃথিবীর বিভিন্ন প্রজাতির গাছপালা, মাছ এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রাণীর স্যাম্পল, যাতে নতুন করে মানুষ পৃথিবীতে সভ্যতা তৈরি করতে পারে পৃথিবী শান্ত হওয়ার পর। আর ট্রেনের একদম সামনের দিকে ছিল বড়লোক অভিজাত মানুষদের থাকার আর বিলাসিতার সবকিছু। এই ট্রেনের মালিকের নাম হলো উইলফোর্ড। এই উইলফোর্ডও এই ট্রেনের মধ্যেই আছে, কিন্তু এই মানুষগুলো উইলফোর্ডকে আজ অবধি চোখেই দেখেনি। এর নাম হলো কার্টেজ, এনার নাম হলো এডগার, আর এই মহিলার নাম হলো তানিয়া। আর এই অসহায় মানুষদের একজন লিডার আছে যার নাম হলো গিলিয়াম। এই মানুষগুলোকে ট্রেনের ভেতরে এমন নোংরা পরিবেশের মধ্যে রাখা হয়েছিল যে পরিবেশের মধ্যে মানুষ পশু পাখিকেও রাখে না। আর খাবারের নামে দেওয়া হতো এগুলোকে বলা হয় প্রোটিন ব্লক। এইসব ছাড়া ট্রেনের ভেতরে তাদেরকে আর কখনো কোনো খাবার দেওয়া হতো না। এই প্রোটিন ব্লকগুলোর মধ্যে যে কোনো একটা প্রোটিন ব্লকের ভেতরে এই মানুষগুলোর জন্য গোপনে কেউ একজন খবর পাঠাতো ট্রেনের সামনের দিক থেকে, যে মানুষগুলোর সঙ্গে পরবর্তীতে কি হতে চলেছে। আর ট্রেনের সামনের দিক থেকে এই খবরগুলো প্রোটিন ব্লকের মধ্যে কে পাঠাতো সেটা পরে জানা যাবে। একই মানুষগুলো নিজের ঘর বাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব কিছু হারিয়ে সর্বহারা। আর অন্যদিকে ট্রেনের ভেতরে অমানসিক অত্যাচার চলতো তাদের উপরে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত ওই মানুষগুলো আতঙ্কে কাটায়। আজকে না জানি কোন ধরনের অত্যাচার তাদের জন্য অপেক্ষা করছে। এই অত্যাচারের ফলস্বরূপ প্রতিটা মানুষের মনের মধ্যে ক্ষোভ জমতে থাকে, এবং সেই বিন্দু বিন্দু ক্ষোভ একদিন সিন্ধুতে পরিণত হয়। এই মানুষগুলো মুক্তি চায় এবং তারা এই ট্রেনটার উপরে কবজা করতে চায়, এবং এই জন্য তারা গোপনে একটা প্ল্যানও বানিয়ে ফেলেছে এই ট্রেনের ইঞ্জিন অবধি পৌঁছানোর। আজ রাতে হঠাৎ কিছু গার্ড আসে। নির্দিষ্ট হাইটের কিছু বাচ্চা চাই ওদের, ছোট হাইটের। মাঝে মাঝে ওরা ট্রেনের পেছনের দিকে আসে এবং এইসব মানুষগুলোর মধ্য থেকে ছোট ছোট বাচ্চাদেরকে তুলে নিয়ে যায়। কি হয় বাচ্চাগুলোর কেউ জানে না। আজ বাকি বাচ্চাদের সঙ্গে তানিয়ার বাচ্চার টিমকেও তারা জোর করে তুলে নিয়ে যায়। অ্যান্ড্রু নামে এই লোকটাকে দেখা যায়। লোকটা ঢিল মেরে গার্ডদের সাথে আসাই মহিলার মাথা ফাটিয়ে দেয়। অ্যান্ড্রুকে গার্ডরা ধরে ফেলে এবং এই দাঁতের দোকানওয়ালা মহিলাকে দেখা যায়, যার মুখে সবসময় হাসি লেগে থাকলেও নর পিশাচের থেকে কম ছিল না এই মহিলা। এবং তারই নির্দেশে অ্যান্ড্রুর একটা হাত ট্রেনের বাইরে বের করে লোহার বেরি দিয়ে তার হাত আটকে দেওয়া হয় 7 মিনিটের জন্য। বাইরের তাপমাত্রা তখন মাইনাসে। তার একটা হাত ট্রেনের বাইরে ঝুলছে। অসহ্য ঠান্ডা চিৎকার করতে থাকে অ্যান্ড্রু। কোনো মানুষের পক্ষে ওই ঠান্ডা সহ্য করা সম্ভব নয়। কিন্তু এই অবস্থাতেও এই মহিলা, যার নাম ম্যাসন, সে একটা জুতো অ্যান্ড্রুর মাথার উপরে রাখে এবং বলে, তোরা মাঝে মাঝে ভুলে যাস যে তোরা হলি নিচু সমাজের মানুষ। এই জুতোটার দিকে তাকা। এই জুতোটাকে যেমন মানুষের মাথার মধ্যে রাখে না, ওটা পায়ে রাখার জিনিস, একই রকমভাবে তোরাও হলি আমাদের পায়ে রাখার মতো জিনিস। তোদেরকে দয়া করেই ট্রেনের মধ্যে জায়গা দিয়েছেন মিস্টার উইলফোর্ড, আর তোদের সাহস হয় কী করে যে তোরা আমাদের লোকের গায়ে হাত তুলিস? মিস্টার উইলফোর্ডের কাছে মাথা নিচু করে থাকবি সবসময়, কারণ উনি আমাদের ঈশ্বর। আর ওই পবিত্র রেল ইঞ্জিনের প্রতিও শ্রদ্ধা রাখবি। এখানে একটা লক্ষ্য করার মতো বিষয় হলো, কেন মিস্টার উইলফোর্ডকে ঈশ্বর
আর ট্রেনের ইঞ্জিনটাকে পবিত্র বলা হয়েছে। এটার একটা আলাদা অর্থ আছে, আমি শেষে বলে দেবো। এদিকে দেখা যায় অ্যান্ড্রুর সেই হাড়টা যেটা কিনা ট্রেনের বাইরে ছিল সেটা একদম বরফে পরিণত হয়ে গেছে। তবে অত্যাচার এখানেই শেষ ছিল না। সেই বরফে জমা হাড়টাকে একটা বড় হাতুড়ি দিয়ে টুকরো টুকরো করে ফেলা হয়। গিলিয়াম সেখানে আসে। দেখা যায় ওর একটা পা নেই। গিলিয়ামকে গার্ডরা বন্দুক তাক করলে ম্যাসেন চিৎকার করে বলে, তোমাদের বেকার বন্দুকগুলো নামাও, এই বেকার বন্দুক দিয়ে কিচ্ছু হবে না। আর এখানেই ম্যাসেন একটা ভুল করে ফেলে, কারণ কার্টেস বুঝে যায় যে গার্ডদের বন্দুকগুলো ফাঁকা, সে বন্দুকের মধ্যে গুলি নেই। গিলিয়ামকেও সে এই কথা জানায় যে সময় হয়ে এসেছে ট্রেনের উপরে কবজা করার, কারণ ওদের বন্দুক ফাঁকা। ওই বন্দুকগুলো শুধুমাত্র আমাদের ভয় পাওয়ানোর জন্য, কারণ 4 বছর আগে যখন আরেকবার বিদ্রোহ হয়েছিল তখন মানুষ মারতে গিয়ে ওরা সব গুলি শেষ করে ফেলেছে। সুতরাং এটাই সেরা সময় ওদের বিরুদ্ধে বিদ্রোহ করার। তারা একটা বড় পাইপের মতো বানায় এবং সেটাকে নিয়ে এগিয়ে চলে। শুরু হয় নিচু শ্রেণীর শোষিত মানুষের উঁচু শ্রেণীর অমানুষদের প্রতি লড়াই। পরপর কয়েকটা কামরা ওরা দখলে নিয়ে নেয়। এবার তার পরের কামরাগুলোর দরজা ছিল লক, আর সেটা খুলতে পারে একজনই, যে কিনা এই ট্রেনের সবগুলো সিকিউরিটি লক বানিয়েছিল। ট্রেনের একটা কামরার মধ্যে কিছু স্লিপিং চেম্বার ছিল। স্লিপিং চেম্বার হলো এখানে মানুষগুলোকে ঘুমের ওষুধ বা নেশা জাতীয় জিনিস দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। এই ট্রেনের যে সিকিউরিটি বানিয়েছে তাকেও একটা স্লিপিং চেম্বারে রাখা হয়েছিল। এই লোকটার নাম হলো নিয়াম গিউং মিন্স। দেখা যায় তার একটা মেয়েও আছে, মেয়েটার নাম ইয়োনা। তার জন্ম এই ট্রেনেই, তাই সে পৃথিবীকে নিজের চোখে কখনোই দেখেনি। বাপ বেটি নেশায় আসক্ত। ক্রো নামে এক ধরনের মাদক পদার্থ আছে যেটাতে প্রচণ্ড নেশা হয়। আমি ইচ্ছে করে এই মাদক দ্রব্যের নামটা ভুল উচ্চারণ করলাম, যেটা মুভিতে বলা হয়েছে সেটা বললাম না, কারণ আমি চাই না এইসব জিনিসের প্রচার হোক। তো কার্টেস ন্যামকে এই মাদকের লোভ দেখায়, আর ন্যাম এতে রাজি হয়ে যায় সাহায্য করতে। এরপর ন্যামের সহযোগিতায় পরের বগির সিকিউরিটি লক ভেঙে তারা সেখানে পৌঁছয় এবং অনেক দিন পর 17 বছর পর তারা বাইরের দৃশ্য দেখছে। বাইরের পৃথিবী কেমন যেন থমকে গেছে। যে রাস্তায় গাড়ি মানুষের ভিড় থাকতো, আজ সে রাস্তাগুলো শূন্য, বরফে আবৃত। ঠিক যেমন 2 বছর আগে একটা মারণ ভাইরাসের কারণে আমাদের গোটা পৃথিবী থমকে গিয়েছিল, এই ট্রেনের দৃশ্যটা দেখেও আমার একই রকম মনে হচ্ছিল। পার্থক্য শুধু একটা, এখানে বরফ দ্বারা ঢাকা ছিল সব কিছু। বিল্ডিংগুলো কেমন নিস্তব্ধভাবে দাঁড়িয়ে, আর সেখানে মানুষের ভিড় হয় না। কোথাও যেন হারিয়ে গেছে সেই চেনা পৃথিবী, কোথাও যেন হারিয়ে গেছে পৃথিবীর সে জীবন। ওরা সেখান থেকে আরও এগিয়ে যায় এবং ওরা যেখানে এসে পৌঁছয় সেখানে প্রোটিন ব্লকগুলো তৈরি হচ্ছিল, যেগুলোকে ওদের খাবার হিসাবে ওদেরকে দেওয়া হতো। এবং এই খাবারগুলো যে তৈরি করছিল তার নাম হলো পল। এই পলকে গার্ডরা বেশ কয়েক বছর আগে তুলে নিয়ে এসেছিল। সেই পলকেই এরা খাবার বানানোর কাজ দিয়েছে। এবং এখানে চমকে দেওয়ার মধ্যে একটা ব্যাপার দেখে কার্টেসের চোখ কপালে উঠে যায়, এটা দেখে যে এতদিন ওদেরকে যা খেতে দেওয়া হতো সেটা ছিল আরশোলার দেহকে পিষে সেটা নির্যাস দিয়ে বানানো একটা খাবার। কার্টেসের বমি চলে আসে এটা ভেবে যে এতদিন এই নোংরা আরশোলাগুলোকে পিষে সেটা দিয়ে তৈরি খাবার খাওয়ানো হতো তাদেরকে। এবং কার্টেসের চোখে জলও চলে আসে, মানুষ এতটা নিচে নামতে পারে। ওদিকে ন্যাম পরের কামরার দরজাটাও খুলে ফেলে, আর ওপাশে অপেক্ষা করছিল এক গাদা গার্ড, হাতে ছিল ধারালো অস্ত্র। লড়াই শুরু হয়, কিন্তু লড়াইয়ের মাঝখানে একজন চিৎকার করে বলে ওঠে, আমাদের ট্রেনটা এখন ইয়াকেট্রিনা ব্রিজ পার করবে। সবাই লড়াই থামিয়ে দেয়, আর ব্রিজ পার করার সময় সবাই হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করে ওঠে। আসল ঘটনা হলো এই ট্রেনটা পৃথিবীর চক্কর কাটছিল, আর এই লম্বা বিশাল বড় ব্রিজটাকে ট্রেনটা যতবার ক্রস করে ট্রেনের ভেতরে সবাই সেটাকে নতুন একটা বছরের শুরু হিসাবে মেনে নেয়। কারণ এই ব্রিজটা ক্রস করে পৃথিবীর চক্কর কেটে আবার এই ব্রিজে ফিরে আসতে ঠিক 1 বছর সময় লাগতো। ঠিক এই সময় সেখানে ম্যাসেন চলে আসে। সে এসে লড়াই থামানোর বাহানা করে, আসলে সে ট্রেনের লাইট নিভিয়ে ওদের ওপরে হামলা করার জন্য এসেছিল এবং সেই হামলায় এডগার মারা যায়, কিন্তু ম্যাসন বন্দী হয়ে যায় এদের হাতে। কার্টেস ম্যাসনকে মারতে গেলে সে বলে, আমি তোমাদেরকে উইলফোর্ড অবধি যাওয়ার রাস্তা বলে দেবো, আর তার বদলে আমাকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমি উইলফোর্ড যেখানে আছে সেখানে যদি তোমাদেরকে পৌঁছে দেই তাহলে তোমাদেরকে কিন্তু উইলফোর্ডকেও মারতে হবে। কার্টেস মাথায় বুদ্ধি নিয়ে কাজ করে। সেভাবে এই বিশাল ট্রেনের মধ্যে উইলফোর্ড কোথায় আছে সেটা সে জানে না, এবং উইলফোর্ডকে তার আগেও চোখেও দেখেনি। সুতরাং ম্যাসনকে জীবিত রেখে দেওয়াই ভালো, যাতে সে উইলফোর্ড অবধি তাদেরকে পৌঁছে দিতে পারে। লড়াইয়ে কার্টেসদের অনেক মানুষ মারা গিয়েছিল। এই সময় ওখানে গিলিয়াম আসে। এডগারের মৃত্যুতেও কেমন যেন সে স্বাভাবিক অবস্থাতেই ছিল। সে ঠান্ডা কণ্ঠে শুধু বলে, এই লাশগুলোকে ট্রেনের বাইরে ফেলে দাও। রাতে গিলিয়াম কার্টেসকে বলে, আমার মনে হয় না আগে যাওয়াটা ঠিক হবে কার্টেস। কার্টেস বলে, আমাদের ট্রেনের ইঞ্জিনে কবজা করতেই হবে,
আপনি এক কাজ করুন, আপনি এখানেই থাকুন, আর যারা আহত হয়েছে তাদের পাশে থাকুন। আমি ইঞ্জিনের দিকে এগোবো বাকিদের নিয়ে। গিলিয়াম বলে, ঠিক আছে যাও। এই ট্রেনের একটার পর একটা কামরা পার করার পরে দেখবে এক জায়গায় দরজায় লেখা আছে ডাব্লিউ। ওই দরজার পেছনেই উইলফোর্ড আছে। ব্যাস একটা কথা খুব ভালো করে মনে রেখো, উইলফোর্ডকে দেখা মাত্রই তাকে মেরে ফেলো, ওকে কিন্তু কথা বলার সুযোগ দিও না। গিলিয়ামের এই কথাটা কেমন যেন লাগলো কার্টেসের, কিন্তু সে কিছু বলল না। অন্যদিকে দেখা যায় অ্যান্ড্রু ম্যাসনের মাথার উপরে একই রকমভাবে জুতো রেখেছে, ঠিক যেভাবে ম্যাসন তার মাথার উপরে জুতো রেখেছিল। দেখা যায় পৃথিবীর বিভিন্ন গাছ, সবজি, ফলকে সংরক্ষণ করা হয়েছে ট্রেনে ভবিষ্যতের পৃথিবীর জন্য। এছাড়াও আছে বড় একটা অ্যাকুয়ারিয়াম, যেখানে বিভিন্ন ধরনের মাছকে সংরক্ষণ করা হয়েছে। অনেক দিন পর, অনেক বছর পর ভালো খাবার ওরা প্রাণ ভরে খেলো, কিন্তু ম্যাসনকে খেতে দেওয়া হলো সেই আরশোলা নির্যাসে তৈরি প্রোটিন ব্লক। পরের কামরায় দেখা যায় ট্রেনের অভিজাত বা উঁচু শ্রেণীর ছেলে মেয়েদের একজন লেখাপড়া শেখাচ্ছে। অ্যান্ড্রু আর তানিয়া সেখানে নিজেদের বাচ্চার খোঁজ করে, কিন্তু পায় না। ম্যাসন জানায় উইলফোর্ড নিচু শ্রেণীর বাচ্চাদের তুলে তো নিয়ে আসতো, কিন্তু তাদেরকে নিয়ে এসে কি করতো সেটা কেউ জানে না। কথা বলতে বলতে ট্রেনটা এমন একটা জায়গা দিয়ে ক্রস করছিল যেখানে বহু বছর আগে 7 জন যাত্রী ট্রেন থেকে পালানোর চেষ্টা করেছিল, কারণ তারা ভেবেছিল এই ট্রেনের বাইরে গেলেও তারা বেঁচে থাকতে পারবে, কিন্তু তারা বরফের মূর্তিতে পরিণত হয় বাইরের এত ঠান্ডায়। এই সময় হামলা হয়ে যায় ওদের উপরে আবার। আর এবার ট্রেনের সামনের দিক থেকে কিছু গার্ড এসেছিল আসল বন্দুক নিয়ে। লড়াইয়ে অ্যান্ড্রু মারা যায়, আর ওদিকে গিলিয়ামকেও মেরে ফেলে উইলফোর্ডের লোকেরা। গিলিয়াম মারা যাওয়ার পর কার্টেস হয় ওদের নতুন লিডার। গিলিয়ামের নেতৃত্বে ওরা সামনে এগিয়ে চলে। ওরা এসে পৌঁছয় পরের কামরায়, যেখানে সমাজের অভিজাত শ্রেণীর জন্য বিভিন্ন বিলাসিতার ব্যবস্থা ছিল। এদিকে গিলিয়ামকে মারার পর উইলফোর্ডের লোকেরা কার্টেসকে খুঁজতে থাকে। কার্টেস, ন্যাম, ওর মেয়ে ইয়োনা এবং তানিয়া সামনের দিকে পালাতে থাকে, কিন্তু একসময় তারা উইলফোর্ডের গার্ডদের কাছে ধরা পড়ে যায়। সংঘর্ষে তানিয়া মারা যায় এবং মরার সময় কার্টেসকে বলে যায়, কার্টেস, আমার ছেলের টিমকে উদ্ধার করো, ওর দায়িত্ব আমি তোমায় দিয়ে গেলাম। একসময় কার্টেস, ন্যাম এবং ওর মেয়ে ইয়োনা উইলফোর্ডের ডাব্লিউ লেখা দরজাটার সামনে এসে উপস্থিত হয়। ন্যামকে দরজাটা খুলতে বলে কার্টেস, কিন্তু ন্যাম ক্রোয়ের নেশায় আসক্ত। সে নেশা করার জন্য আরও কিছু ক্রো চায় কার্টেসের কাছে, এবং কার্টেস তখন প্রচণ্ড রেগে গিয়ে ওকে মারতে শুরু করে। ন্যাম বলে, তুমি পাগল হয়ে গেছো কার্টেস, এই দরজা খোলার জন্য তুমি এরকম কেন করছো? তোমার মাথা ঠিক নেই। কার্টেস চুপচাপ বসে থাকে। একটু পর অঝরে কাঁদতে থাকে কার্টেস কাঁদতে কাঁদতে ন্যামকে বলে, ন্যাম, তুমি কখনো ট্রেনের পেছন দিকটায় গিয়েছিলে যেখানে আমরা থাকতাম? জানো, আমরা যখন ট্রেনে উঠেছিলাম আমরা ঠান্ডার হাত থেকে তো বেঁচে গিয়েছিলাম, কিন্তু মানুষের হাত থেকে মানুষকে বাঁচাবে কে? 2 মাস খাবার পাইনি। একটা ডিব্বার মধ্যে 2000 জনকে রাখা হয়েছিল পশু পাখির মতো। পেটের খিদে একসময় মানুষকে শয়তান বানিয়ে দেয় ন্যাম। সেই শয়তানে আমরাও পরিণত হয়েছিলাম। 2-3 মাস এভাবেই খাবার ছাড়া কেটে যাওয়ার পর একসময় পেটের জ্বালায় থাকতে না পেরে যারা কমজোর ছিল সেসব মানুষকে খেতে শুরু করলাম আমরা। তুমি জানো ন্যাম, বাচ্চাদের শরীরের মাংস প্রচণ্ড সুস্বাদু হয়। আমি প্রথম সেদিন জেনেছিলাম। বলতে বলতে কার্টেসের চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। কার্টেস আরও বলে, একদিন কয়েকজন লোক এলো, হাতে ধারালো ছুরি। একটা মহিলাকে আমার খুব মনে পড়ছে জানো ন্যাম। মহিলাটা কাঁদছিল, সে তার বাচ্চাটাকে কোনো রকমে লুকিয়ে রাখছিল, কিন্তু একজন ছুরিওয়ালা মানুষ সেই মহিলাটাকেই মেরে ফেললো। আর তার বাচ্চাটাকে নিয়ে যখন গলাটা কাটতে যাবে তখন একজন বৃদ্ধ এগিয়ে আসে। বৃদ্ধটা সেই লোকটার কাছে ছুরিটা চায় এবং সেই ছুরিটা বৃদ্ধটা নিয়ে নিজের হাতটা কেটে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তোমাদের খিদে তো তোমরা আমার হাতটাকে দিয়ে মেটাও, কিন্তু বাচ্চাটাকে ছেড়ে দাও। জানো না সেদিনে সেই বাচ্চাটা কে ছিল? সেই বাচ্চাটা ছিল এডগার। আর ছুরি নিয়ে যে লোকটা মারতে গিয়েছিল সেই নরখাদকটা ছিলাম আমি ছিলাম সেই নরখাদক, যে কিনা পেটের খিদে মেটানোর জন্য ছোট ছোট বাচ্চাগুলোকে কেটে কেটে খেতাম। কি করবো ন্যাম, পেটের খিদে তো। ন্যাম সব শোনার পর বলে, সব কিছু বুঝলাম, কিন্তু এই ডাব্লিউ লেখা দরজাটা আমি খুলতে চাই না। আমি অন্য একটা দরজা খুলতে চাই, সেটা হলো এটা। কার্টেস বলে, তুমি পাগল হয়ে গেছো ন্যাম, এই দরজাটা খোলার সাথে সাথে প্রচণ্ড ঠান্ডায় আমরা সবাই মারা যাব। কিন্তু ন্যাম কোনো কিছু শুনতে চায় না। সে বলে, এই দরজাটাই আমি খুলতে চাই, যাতে আমি এবং আমার মেয়ে ট্রেনের বাইরে যেতে পারি। ন্যাম আরও বলে যে বছর 10 আগে ওই যে ইয়েকেট্রিনা ব্রিজটা আছে, সেই ব্রিজের ওখানে আমি একটা প্লেনকে দেখেছিলাম, সম্পূর্ণ বরফে ঢাকা ছিল। আজ যখন আমরা সেই ব্রিজটা দিয়ে আবার ক্রস করছিলাম, আমি জানালা দিয়ে দেখেছি সেই প্লেনটার অনেকটা অংশতে বরফ গলে গেছে। এর মানে বাইরের বরফ গলতে শুরু করেছে। সুতরাং আমরা যদি ট্রেনটার বাইরেও যাই তবু আমরা বেঁচে থাকতে পারি।
আর তুমি কি ভেবেছিলে কার্টিস আমি তোমার থেকে নেশা করার জন্য এই ক্রোগুলোকে কেন নিতাম? এই ক্রোগুলো দিয়ে শুধু নেশা হয় না, এই ক্রোগুলো হলো বিভিন্ন ধরনের কারখানার বজ্র পদার্থ দিয়ে তৈরি। সুতরাং এই ক্রোগুলোতে খুব সহজেই আগুন ধরে যায়। আমি এই ক্রোগুলোকে জমিয়ে রেখেছি যাতে এগুলোকে আমি বোমের মতো ব্যবহার করতে পারি এবং এই দরজাটাকে ভাঙতে পারি। সে দরজায় ক্রো দিয়ে বানানো ওই বোমটা ফিট করে এবং এই সময় ডাব্লিউ লেখা দরজাটা অর্থাৎ উইলফোর্ডের দরজাটা খুলে যায়। একটা মেয়ে বন্দুক হাতে বেরিয়ে আসে আর কার্টিসকে বলে, তোমাকে উইলফোর্ড ভেতরে ডেকেছে উইলফোর্ডের সঙ্গে ডিনার করার জন্য। ভেতরে ঢুকে যায় কার্টিস তার সাথে এবং দেখে উইলফোর্ডকে, যে উইলফোর্ডকে আজ অবধি ট্রেনের মধ্যে এরা কেউ দেখেনি। উইলফোর্ডকে দেখা যায় একটু অদ্ভুত ধরনের মানুষ। সে কার্টিসকে দেখে হাসি মুখে বলে, ওয়েলকাম কার্টিস, তোমার মতো জিনিয়াস মানুষ আমি খুব কম দেখেছি। আসলে কি জানো, গিলিয়ামের কাছে তোমার আমি অনেক প্রশংসা শুনেছি, তবে তুমি যে এত অবধি পৌঁছে যাবে এটা তো আমার আর গিলিয়ামের প্ল্যানের মধ্যে ছিল না। কার্টিস প্রচণ্ড অবাক হয়ে যায়, সে আকাশ থেকে পড়ে। সে বলে, গিলিয়াম আর তোমার প্ল্যান মানে? তুমি গিলিয়ামকে কি করে চেনো? উইলফোর্ড একটু উদাস হয়ে যায়, তারপর বলে, আসলে কি জানো কার্টিস, এই গোটা ট্রেনের মধ্যে একমাত্র গিলিয়ামই ছিল আমার ভালো বন্ধু। এই ট্রেনের ভেতরে যে ফোন রাখা আছে সেই ফোন দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। পৃথিবীতে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র নামে একটা জিনিস আছে, নাম শুনেছো তো? তো পৃথিবী হোক বা ট্রেন হোক, বাস্তুতন্ত্রটাকে তো ঠিক রাখতে হবে। সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হয়। ট্রেনের মধ্যে যদি মানুষ বেশি হয়ে যায় তাহলে তো খাবারের পরিমাণ কমে যাবে, আমরা বাঁচবো কী করে? এছাড়াও লাইফে একটা এক্সাইটিং কিছু তো হয়ই দরকার। বোরিং ট্রেন যাত্রা, তো মাঝে মাঝে এই যে দাঙ্গাগুলো হয়, তোমরা আমাদের হাতে মারা যাও, জিনিসগুলো আমি খুব এনজয় করি। তাই মাঝে মাঝে প্ল্যান করে দাঙ্গা করাতাম আমি আর গিলিয়াম ওদিক থেকে তোমাদের লোকজনদেরকে উস্কে দিত আর আমি এখান থেকে আমার গার্ডদেরকে পাঠাতাম তোমাদের মানুষকে হত্যা করতে। এভাবেই চলছিল। পৃথিবীতেও তো আমরা এভাবেই কাটাতাম, তাই না? মানুষ না মরলে পরে পৃথিবীর ভারসাম্য কী করে বুঝিয়ে থাকবে? ঠিক একইভাবে এই ট্রেনের মধ্যেও তো মানুষের ভারসাম্য বুঝিয়ে রাখা দরকার। যত মানুষ মরবে তত তোমাদের জায়গা বেশি হবে, খাবার বেশি পাবে, বাঁচবে বেশি দিন। আর এভাবেই তো আমি আর গিলিয়াম মিলে ট্রেনের মধ্যে মানুষের ভারসাম্য বুঝিয়ে রেখেছি। তো তোমার থ্যাংক ইউ বলা উচিত আমাকে। আর আরেকটা কথা শুনলেও আশা করি তুমি অবাক হয়ে যাবে, যে নির্দিষ্ট একটা প্রোটিন ব্লকের মধ্যে যে খবর পাঠানো হতো সেই খবরটাও আমিই পাঠাতাম গিলিয়ামকে। আমি বলে দিতাম যে মানুষকে কোথায় পাঠাতে হবে, গিলিয়াম সেই অনুযায়ী তোমাদের মানুষগুলোকে উস্কে সেখানে পাঠিয়ে দিত। আর তারপর হত্যালীলা। কিন্তু এবার যে বিদ্রোহটা তোমার নেতৃত্বে শুরু হয়েছিল, গিলিয়ামের সাথে কথা ছিল যে ইয়েকেট্রিনা ব্রিজ পর্যন্ত এই লড়াইটা চলবে, কিন্তু তুমি এবং তোমার সাথীরা অনেক আগে চলে এসেছো আর ট্রেনের সামনের দিকের কামরাগুলোর অনেক ক্ষতি হয়েছে। আর এর শাস্তি আমার বন্ধু গিলিয়ামকে পেতে হয়েছে। অনেক কষ্ট হয়েছে বুঝলে, কিন্তু কি করব, গিলিয়ামকে মরতে হলো। আর এবার গিলিয়ামের জায়গা অন্য কেউ নেবে। এদিকে দেখা যায় উইলফোর্ডের লোকেরা ন্যাম আর ওর মেয়ে ইয়োনাকে ঘিরে ধরেছে। ন্যাম ওই দরজাটা ওড়াতে চায় বোমা দিয়ে, কিন্তু দেশলাইটা রয়েছে কার্টিসের কাছে। এদিকে উইলফোর্ড কার্টিসকে বলে, কার্টিস, আমার বয়স হয়ে গেছে আর এখন আমি চাই এই ট্রেনের দায়িত্বটা তুমি নাও। তুমি যোগ্য মানুষ, আমার জায়গাটা তুমি নাও। আর তোমার আন্ডারে এই গোটা ট্রেন থাকবে, এই সমস্ত ট্রেনের মানুষের তুমি রাজা। কিন্তু কার্টিস রাজি হয় না, কারণ অতীতে সে নরখাদক ছিল বটে, কিন্তু বর্তমানে সে মনুষ্যত্বের মানে জানে। তাই যে মানুষটা একদিন পেটের খিদে মেটানোর জন্য বাচ্চাদের মাংস খেতেও দ্বিধাবোধ করতো না, সেই মানুষটা আজ তানিয়ার বাচ্চা টিমকে বাঁচায়। আর দেখা যায় উইলফোর্ড বাচ্চাদেরকে নিয়ে আসতো, কারণ এই ট্রেনের যে কলকবজাগুলো ছিল সেগুলোতে কোনো বড় লোক প্রবেশ করতে পারতো না, এবং সেই কলকবজাগুলোর ময়লা পরিষ্কার করার জন্য বাচ্চাগুলোকে ওই ইঞ্জিনের মধ্যে নির্দিষ্ট একটা জায়গায় ঢুকিয়ে দেওয়া হতো। কার্টিস যে হাত দিয়ে একসময় মানুষ কাটতো, আজ সেই হাতটা একটা বাচ্চাকে বাঁচানোর জন্য ওই মেশিনগুলোর মধ্যে আটকে যায়। ইয়োনা দৌড়ে আসে দেশলাই নেওয়ার জন্য, কার্টিস তাকে দেশলাইটা দিয়ে দেয়। ন্যাম দরজায় বিশাল বিস্ফোরণ ঘটায় এবং গোটা ট্রেন ব্যালেন্স হারিয়ে ফেলে, এবং তারপর একের পর এক বিস্ফোরণ হতে থাকে সেই ট্রেনে। ট্রেনটা একসময় উল্টে যায় এবং ট্রেনের ভেতরে থাকা সব মানুষ সম্ভবত মারা যায়, কারণ ট্রেন থেকে বেরিয়ে আসে মাত্র দুজন, এক ইয়োনা এবং আরেকটা তানিয়ার ছেলে টিম। ওরা দুজন বেঁচে ছিল। ওই যে দূরে পাহাড়ের মাটি দেখা যাচ্ছে, অর্থাৎ বরফ গলতে শুরু করেছে, আর দেখা যায় একটা পাহাড়ি ভাল্লুককে। ইয়োনা তাকিয়ে থাকে সেই ভাল্লুকটার দিকে। অন্তত একটা প্রাণী তো দেখতে পেয়েছে বাইরে, যে কিনা এই বরফের মধ্যে বেঁচে আছে। তাহলে সে আর টিম কেন পারবে না? আজ থেকে আবার শুরু হবে বেঁচে থাকার জন্য লড়াই। ঠিক যেমন সভ্যতার প্রথমে আদিম যুগে শুরু হয়েছিল, আবার একদিন সেজে উঠবে তাদের পৃথিবী, কারণ পৃথিবী তো মানুষের জন্যই, আর আমরা ছাড়া
পৃথিবী অসম্পূর্ণ। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এবার আসি মুভির কিছু ফ্যাক্টে। প্রথমে বলি ম্যাসন কেন ইঞ্জিনটাকে পবিত্র ইঞ্জিন এবং উইলফোর্ডকে ঈশ্বর বলেছিল। কারণ এই ট্রেনের ইঞ্জিনটা 17 বছর ধরে, একটু ভুল হলো, কারণ একবার ইয়েকেট্রিনা ব্রিজ আবার ক্রস করেছিল, সুতরাং 18 বছর ধরে, যদিও মুভিতে বারবার 17 বছর বলা আছে। তো 18 বছর ধরে পৃথিবীর বেঁচে থাকা মানুষরা যারা কিনা ট্রেনের ভেতরে ছিল, তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা ছিল ওই ট্রেনটা। তাই এই ট্রেনের ইঞ্জিনটাকে শ্রদ্ধাবশত পবিত্র ইঞ্জিন বলতো ওরা। এবং ওই ইঞ্জিন সহ গোটা ট্রেনটাকে যেহেতু উইলফোর্ড বানিয়েছিল, এই জন্য আজ এত হাজার মানুষ পৃথিবী ধ্বংসের পরও বেঁচে আছে ট্রেনের ভেতরে। তাই উইলফোর্ডকে ঈশ্বর রূপে দেখত ম্যাসন। কারণ মানব সভ্যতা যখনই বিপন্ন হয়েছে এবং তাকে বাঁচানোর জন্য যে কেউই এসেছে, তাকে মানুষ ঈশ্বর রূপে মেনে নিয়েছে। এবার আসি এই ভিডিওর একদম মেন প্রশ্নে, যেটা প্রথমে বলেছিলাম যে পৃথিবীতে হঠাৎ করে তুষার যুগ কেন দেখা গেল, কেন পৃথিবীর সব কিছু হঠাৎ করে বরফে ঢেকে গেল। সালটা 2014। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবীর তাপমাত্রা অনেকটা বেড়ে যায় এবং এই সময় পৃথিবীতে পরিবেশ দূষণ লিমিট ছাড়িয়ে যায় এবং পরিবেশ দূষণের কারণে আবহাওয়া জলবায়ু বদলাতে থাকে এবং মানুষ বিভিন্ন রোগ ভোগে ভুগতে থাকে। এই সময় বিশ্বের 89টা দেশ একটা চুক্তিপত্রে স্বাক্ষর করে। CW7 নামে একটা রাসায়নিক পদার্থ আবিষ্কার করা হয় এবং বলা হয় পৃথিবীর বায়ুমণ্ডলের একদম ওপরিভাগে যদি CW7কে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীর তাপমাত্রা শীতল হতে শুরু করবে। কিন্তু উইলফোর্ড বুঝতে পেরেছিল যে CW7 যদি পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে এটা প্রচণ্ডভাবে পৃথিবীকে শীতল করবে এবং হতে পারে পৃথিবী বরফেও ঢেকে যেতে পারে। এবং এই জন্য উইলফোর্ড নিজের ব্রেন এবং টেকনোলজিকে কাজে লাগিয়ে এই ট্রেনটা নির্মাণ করেছিল, যাতে পৃথিবীতে যদি CW7 এর প্রভাবে কখনো তুষার যুগ নেমে আসে, তাহলে এই ট্রেনের মধ্যে মানুষকে বাঁচানো যেতে পারে এবং ভবিষ্যতের পৃথিবীর জন্য গাছপালা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন স্যাম্পেল আগের থেকে ট্রেনের মধ্যে মজুত করা ছিল। এবং 2014 সালের 1 জুলাই সকাল 6টার সময় CW7কে পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে দেওয়া হয় এবং উইলফোর্ড যেটার আশঙ্কা করেছিল সেটাই হয়। CW7 পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরে এতটাই ইফেক্ট করে যে পৃথিবীর বায়ুমণ্ডল শীতল থেকে শীতলতর হয়ে যায় এবং সেখানে